শহরের কোলাহল থেকে দূরে এক অচেনা গলির শেষ প্রান্তে ছিল ভাড়ার জীবনের দোকান। শহরের প্রতিটি রাস্তায় তখন হাজারো মানুষের ভিড়, গাড়ির হর্ন আর বিক্রেতার হাঁকাহাঁকি। কংক্রিটের এই বনের প্রতিটি অলিগলিতে যেন এক অদ্ভুত দৌড় চলছে, যেখানে সবাই শুধু ছুটছে, কিন্তু কারো কাছে থামার সময় নেই। এই কোলাহল থেকে দূরে এক নীরবতার রাজ্যে অবস্থিত এই রহস্যে মোড়া দোকান, আর সেই রহস্যের দ্বারগোড়ায় দাঁড়িয়ে আছি আমি। আমার জীবন থেকে ক্লান্ত হয়ে এলোমেলো পথে এগিয়ে চলেছে আমার ক্লান্ত পা। আমার জীবনটা ছিল এক সাদামাটা ক্যানভাসের মতো, রংহীন, ছন্দহীন, কোনো গল্প নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, কাজ করা আর রাতে বাড়ি ফেরা, যেন এক রোবটের জীবন। আমি সব সময় ভাবতাম অন্য মানুষের জীবন কত সুন্দর, তাদের প্রেম, তাদের শিল্প, তাদের সংগ্রাম, সব কিছুতেই যেন এক গভীর অর্থ লুকিয়ে আছে। এই একাকিত্বের মাঝে আমি খুঁজে ফিরছিলাম এক অন্য জীবন, যেখানে আমি শুধু আমি নই, বরং অন্য কারো জীবনের একটা অংশ। এই অদ্ভুত আকাঙ্ক্ষা আমাকে এনে দাঁড় করিয়েছে এই রহস্যময় দোকানের সামনে, যেখানে মৃন্ময় নামক এক বৃদ্ধ যেন আমারই প্রতীক্ষার প্রহর গুনছিলেন। বাইরে কোনো নাম ফলক ছিল না, শুধু একটা পুরনো কাঠের দরজা। কিয়ৎক্ষণ নিজের মন মস্তিষ্কের দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই মনে হলো যেন কোনো প্রাচীন লাইব্রেরিতে ঢুকেছি। সারি সারি কাচের আলমারিতে থরে থরে সাজানো ছোট্ট ছোট্ট শিশি, প্রতিটি শিশির গায়ে লেখা ভিন্ন ভিন্ন মানুষের নাম। শিল্পী অয়ন সেনগুপ্ত, প্রেমিকা রেশমি, যোদ্ধা রণবীর সিংহ, অথবা বৃদ্ধ কবি নিহার ইসলাম। এই দোকান চালান এই রহস্যময় বৃদ্ধ মৃন্ময়। তার চোখ দুটো যেন অতীত আর ভবিষ্যতের সব গল্প ধারণ করে। আমার দেখা মাত্রই মুখে এক রহস্যময় হাসি ফুটিয়ে তার প্রগাঢ় কণ্ঠে সহসাই জিজ্ঞেস করলেন, "কি রে মা, এসেছিস তুই আমার দ্বারগোড়ায় হঠাৎ?" তার কথায় তাকে অপরিচিত বলে মনে হচ্ছিল না। নিজের ভেতরকার অস্বস্তি লুকিয়ে মুখ ফুটে কিছু বলতে চাইছিলাম, কিন্তু তার প্রয়োজন বোধ করলেন না মৃন্ময়। হয়তো আমার মনের দ্বিধা দ্বন্দ্ব আর জীবনের প্রতি আমার হতাশা সবই উপলব্ধি করতে পারছিলেন তিনি। মুখশ্রীতে মুচকি হাসি রেখেই তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, "সব জীবনই বাইরে থেকে সুন্দর মনে হয়, কিন্তু ভেতরের গল্পটা বড়ই জটিল। তুই কি অন্য কারো জীবন ভাড়া নিতে চাস?" সহসাই উক্তিটি শোনা মাত্রই চমকিত হলো আমার মস্তিষ্ক। চকিত হয়ে দৃষ্টি নিক্ষেপ করলাম মৃন্ময়ের মুখমণ্ডলে। কি অকপটে বলে দিল আমার মনের হতাশাযুক্ত কথাগুলো। আমার মুখ ফুটে কোনো কথা বের হতে চাইল না। কোনো মতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। মৃন্ময়ের মুচকি হাসি আরো চওড়া হলো। বললেন, "বেশ তো, বল তাহলে, এবার কার জীবন ভাড়া নিতে চাস?" আমি হাজারটা ইতস্ততা নিয়ে কাচের আলমিরার দিকে তাকিয়ে বললাম, "আমি একজন বৃদ্ধ কবির জীবন চাই, যার জীবনটা ছিল কবিতায় ভরা,
আমি তার শেষ দিনটা দেখতে চাই। মৃন্ময় একটু হেসে একটি কাচের শিশি আমার হাতে তুলে দিলেন। শিশির গায়ে লেখা বৃদ্ধ কবি নিহার ইসলামের শেষ দিন। হাত বাড়িয়ে শিশিটা ধরতে নিতেই তিনি নিজের হাত কিছুটা পিছিয়ে নেন। প্রশ্নসিক্ত নয়নে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইলাম আমি। তিনি বললেন, ভাড়া? ভাড়ার জীবনের দোকান এটা। ভাড়া না দিয়ে অন্যের জীবন উপভোগ করতে চাইছো? আমি আমার কণ্ঠে কিছুটা আত্মবিশ্বাস সহিত একটু উঁচু আওয়াজে উত্তর দিলাম, কি চাই আপনার ভাড়া হিসেবে? কত টাকা লাগবে? মৃন্ময় নিছক হেসে দিলেন। তার আখি পল্লবে খেলা করছে এক অজানা রহস্য। তিনি বললেন, তোর জীবন, তোর জীবন চাই ভাড়া হিসেবে। আমি অবাক করা কণ্ঠে অকপটে প্রশ্ন করলাম, মানে? তিনি পূর্বের ন্যায় শান্ত স্বরে শুধালেন, একবার অন্যের জীবন থেকে এই জীবন ফিরে এলে তোর নিজের জীবন আর আগের মতো থাকবে না, কারণ তুই অন্যের জীবনের ছায়া হয়ে ফিরে আসবি। আমি হতবাক দৃষ্টি নিক্ষেপ করলাম মৃন্ময়ের দিকে। তার কথা আমার মস্তিষ্কের চিন্তা চেতনায় কোনো প্রভাব ফেলল বলে মনে হলো না। আমার মনে তখন শুধু ভাড়ার নতুন জীবনের আকাঙ্ক্ষা। আমি নিজের মস্তিষ্ককে আর ভাবনার জগতে না ডুবিয়ে সেই শিশিটা হাতে নিয়ে তার দেয়া কাঠের তৈরি কেদারাটায় বসলাম। শিশির ঢাকনা খুলে তার ভেতরের তরলটুকু পান করলাম। হঠাৎ এক শীতল অনুভূতি আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। সব কিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো, আর আমি অনুভব করলাম আমার অস্তিত্ব কেমন যেন বদলে যাচ্ছে। নিমেষেই চোখ জোড়ায় আধার নেমে এলো। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি একটি পুরনো আরাম কেদারায় বসে আছি। আমার চোখে মোটা কাচের ফ্রেমের চশমা, হাত কাঁপছে মৃদুমন্দ। ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে পুরনো বই, কাগজের স্তূপ আর ধুলোর আস্তরণ। এটাই ছিল কবি নিহার ইসলামের আবাসস্থল। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ভাসছে, যেন পুরনো বই আর অব্যক্ত বেদনার মিশ্রণ। আমি অবাক চাহনি নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। আমার হাত কাঁপছে, কিন্তু সেই কম্পনেও যেন এক গভীর অর্থ লুকিয়ে আছে। সামনে রাখা চৌপায়ার ওপর রাখা একটি অসমাপ্ত কবিতা দেখতে পেলাম। কবির শেষ ইচ্ছে হয়তো এই কবিতাটা শেষ করা। কবিতার প্রথম কয়েক চরণ হলো এরূপ: জীবনের শেষ কবিতা। জীবনের শেষ পাতায় ফুরালো সব গানের সুর। অস্তগামী সূর্যের আলোয় মন বয়ে চলে বহুদূর। পথের ধুলোয় ফেলে আসা সেই পদচিহ্নগুলো, কত যে কথা, কত যে ভুল, নিঃসংকোচে শুধালো। আমি কবিতাটি পড়ে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে রইলাম। অতঃপর ধীরে হাতে কলমটি তুলে নিলাম। আমার হাত তখনও কাঁপছিল। আমি নিহার ইসলামের জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করতে লাগলাম। আমি অনুভব করতে লাগলাম কিভাবে তিনি একসময় ভালোবাসার মানুষকে হারিয়েছেন, কিভাবে তার কাব্যচর্চা সমাজের চোখে অবহেলার শিকার হয়েছে।
তিনি ক্ষুধার্ত পেটে কবিতা লিখেছেন। তার হাতে রক্তক্ষরণ হয়েছে, তবুও কলম ছাড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন জীবনের সবচেয়ে বড় সত্য হলো সংগ্রাম, আর তার সেই সংগ্রামে তিনি ছিলেন বড্ড একা। হঠাৎ করেই আমি উপলব্ধি করতে শুরু করি যে আমি শুধু একজন দর্শক নেই, আমি সেই সংগ্রামের একজন অংশীদার। আমি অনুভব করলাম নিহার ইসলামের কষ্ট, তার একাকিত্ব, তার সব ব্যর্থতা আমার হৃদয়ে এসে ভর করেছে। আমার চোখে জল চলে এলো। আমি বুঝতে পারলাম একজন কবির জীবন বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভেতরে ততটাই ক্ষত বিক্ষত। আমি সেই যন্ত্রণা নিয়ে কলম ধরে লিখতে শুরু করি। এই যে জীবন, এ তো কাব্যের ছন্দের ন্যায় পরিমল, কখনো সুখের হাসি, কখনো বা শুধুই চোখের জল। আজ সবই নীরব, শান্ত এই প্রহর। শেষ কবিতার সাক্ষী আজ এই নিস্তব্ধ শহর। হিসেব মেলানোর খেলা আজ শেষ তবে হলো। সবটুকু অভিলাষা অন্তর কোণে গেঁথে রইল। কোনো এক মেঘে ভর করে যাব আমি আজ ভেসে। জীবনের শেষ কবিতা চিরঞ্জীবী হয়ে থাকবে জীবনের শেষ উপন্যাসে। হঠাৎ মস্তিষ্কে অবাক হানা দিয়ে টনক নড়ে উঠল। এই লাইনগুলো আমার কলম দিয়ে বের হয়ে এলো। আমার মনে হলো আমি আসলে আমার নিজের মনের কথাগুলোই লিখছি। আমি কবিতাটা শেষ করে যখন আবার কেদারায় বসেছি, তখন হঠাৎ দেখি আমার হাতের কম্পন কমে গেছে, আমার চোখ থেকে চশমাটা সরে গেছে। আমি আবার নিজের শরীর অনুভব করতে লাগলাম। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। ঘরের মধ্যে এক অপার্থিব আলো জ্বলে উঠল। আমি দেখলাম নিহার ইসলামের আত্মা তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তার চোখ ছিল শান্ত, মুখে ছিল এক নিশ্চল হাসি। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, মুখে এক অমায়িক হাসি ঝুলে আছে। আমি তার চোখের ভাষা যেন অনায়াসে পড়তে পারছি। তার চোখ জুড়ে এক মুগ্ধতা ছড়িয়ে রয়েছে। এই নীরব মুহূর্ত কত অব্যক্ত কথা বর্ণনা করছে। সে যেন আমায় বলতে চাইছে, ধন্যবাদ, তুমি আমার অপূর্ণ অব্যক্ত কথাগুলো পূর্ণ করে দিলে। আমি স্তম্ভিত নয়নে চেয়ে রইলাম সেদিকে। কবিতার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই অপূর্ব দৃশ্য স্বচক্ষে সাক্ষী হলাম আমি। তার দেহটা নিথর হয়ে পড়ে রইল, আর তার আত্মা আলোয় মিশে গেল। আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি ভাড়ার জীবনের দোকানে সেই কাঠের কেদারায় বসে আছি। মৃন্ময় আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। তিনি আমায় উদ্দেশ্য করে বললেন, ফিরে এসেছিস? আমি অসহায় নয়নে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইলাম। কণ্ঠনালী থেকে কোনো শব্দ যেন বের হচ্ছে না। মন মস্তিষ্কে তখনও সেই ভ্রম চলছে। কি দেখলাম আমি? তাকে আদৌ সত্যি, নাকি নিছক কোনো স্বপ্ন? অতি কষ্টের সহিত আমি বললাম, হ্যাঁ, আমি ফিরে এসেছি। মৃন্ময়ের হাস্যোজ্জ্বল মুখে গম্ভীরতার ছাপ ফুটিয়ে বলল, আজ থেকে তোর জীবনে এবার নতুন রং আসবে।
মৃন্ময়ের সেই উক্তির মর্মার্থ বুঝে ওঠার আগেই ভাড়ার জীবনের দোকান হতে বিদায় নিতে হলো আমায়। মস্তিষ্ক ভরে হাজারটা চিন্তা আর অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। প্রবেশ দ্বারে পা রাখতেই কিছুটা অন্য অনুভূতি হলো। আমার সাদা মাটা ঘরটা আর সাদা মাটা মনে হলো না। আমার ঘরের প্রতিটি কোণায় যেন নতুন আলো এসেছে। এই সাদা মাটা কক্ষকেও রঙিন মনে হলো। আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার মুখে বয়সের কোনো ছাপ নেই। আমার চোখের গভীরে কোনো বিষণ্ণতা নেই। যে জীবনের সাদামাটা ভাব আর সংগ্রামে আমি হতাশা আঁকড়েছিলাম, সেখানে আজ এক মায়া জন্মেছে। আমি বুঝতে পারলাম, আমি আর আগের আমি নই। আমি কেবল কবি নিহার ইসলামের জীবনের কিছু সময় অংশীদারই নই। আমি তার জীবনের ছন্দগুলোকে নিজের মধ্যে ধারণ করে ফিরে এসেছি। আমি লিখতে বসলাম। আমি অবাক হয়ে দেখলাম আমার হাতে লেখা বদলে গেছে। তাতে এক গভীর ছন্দ আর আবেগ আছে। আমার মনে হলো আমার চোখের সামনে থাকা পৃথিবীটা আর আগের মতো নেই। আমার মনে হতে লাগলো আমার জীবনের সব সংগ্রাম, সব কষ্ট, সবকিছুই আসলে সুন্দর। আমার নিজের জীবনটা হয়তো অন্যদের মতো নয়, কিন্তু তাতে এক ভিন্ন গভীরতা আছে। আমি বুঝতে পারলাম, অন্যের জীবন যতই সুন্দর মনে হোক না কেন, তা আমাদের নয়। আমাদের নিজেদের জীবনেই আসল সুখ লুকিয়ে থাকে। আমি এই জীবনকে নতুন করে দেখতে শিখলাম। আর কোনোদিন আমার জীবনকে নিয়ে আমি হতাশাগ্রস্ত হব না। আমি মৃন্ময়ের কথাগুলো স্মৃতিচারণ করে মনে মনে বললাম, আপনার দেয়া উপহারের জন্য ধন্যবাদ। আমি এখন আমার জীবনকে নতুন করে দেখতে শিখেছি। আসলে সব কিছুর জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা উচিত। আমার জীবনটা আমার, আর তাতে এক গভীর অর্থ আছে। আমার মনে এক নতুন প্রশান্তি উপলব্ধি করলাম। আমার বুঝতে দেরি হলেও বুঝতে পারলাম, জীবনটা আসলে ভাড়া করার জিনিস নয়, এটি একটি উপহার। আর এই উপহারের সঠিক ব্যবহার করাই মানব জাতির আসল পরিচয়। প্রিয় শ্রোতাবৃন্দ, এই গল্পের সমস্ত চরিত্র, ঘটনা ও স্থান সম্পূর্ণই কাল্পনিক। বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল কাকতালীয় মাত্র। ভাড়া করা জীবন, এই গল্পটি যদি আপনাদের হৃদয়ের কোনো কোণে ছুঁয়ে গিয়ে থাকে, যদি নিজের জীবনের দিকে নতুন করে তাকাতে এক মুহূর্তের জন্যেও আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে অনুগ্রহ করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার একটি মন্তব্যই আমার অনুপ্রেরণার উৎস। আরো এমন গল্প ও কবিতা শুনতে সাহিত্যের কাব্যকথা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটি গল্পে, আরেকটি অনুভূতিতে।